বাঙালি পর্যটকদের বিশেষ পছন্দের একটি জায়গা হলো দীঘা। কিন্তু দীঘারই কোনো একটি হোটেলের 303 নম্বর রুমে লুকিয়ে আছে এক গভীর রহস্য, যে কারণে এই রুমের ধারে কাছে ওই হোটেলের মালিক তো দূরের কথা, ওখানকার কেয়ারটেকার এমনকি ম্যানেজার তারাও পর্যন্ত পা রাখেন না। কিন্তু কি এমন ঘটনা ঘটেছিল যে এমনটা হয়েছে? কি রহস্য লুকিয়ে আছে এই 303 নম্বর রুমে? চলুন আজকের ভিডিওতে জানা যাক। নমস্কার, আমি সুমিত। রহস্যরাত্রির একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ কথা বলবো দীঘারই এক রহস্যময় হোটেলকে নিয়ে, যেখানে মানুষ তো দূরের কথা, সেই হোটেলের লোকেরা পর্যন্ত যেতে ভয় পায়। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিওর তথ্যসূত্র দ্য টাইমস অফ ইন্ডিয়া। বেশ কয়েক বছর আগের কথা। 4 জন কলেজ পড়ুয়া তরুণী, যাদের প্রত্যেকেরই বয়স 20 থেকে 22-এর মধ্যে, তারা কলকাতার একটি হোস্টেলে থাকতো, থেকে পড়াশোনা করত। তো তখন গরমকাল, স্বাভাবিক গরমকাল হলে বাঙালির একটু মনটা ছুটে যেতে চায় সি বিচের ধারে। তো প্রপার সিজন ঠিক সেই সময় তারা ডিসাইড করে যে তারাও দীঘা যাবে। তো স্বাভাবিকভাবেই ভোরবেলার একটি বাস ধরে তারা বেরিয়ে পড়ে দীঘার উদ্দেশ্যে। তো যথারীতি তারা এসপ্ল্যানেড থেকে বাস ধরে পৌঁছে যায় সময় মতো, মানে দুপুরের আগেই তারা দীঘায় গিয়ে পৌঁছে যায়। তারপরে সেখানে পৌঁছে তারা একটু সস্তার একটি হোটেল খোঁজা শুরু করে। 4 জনই কলেজ পড়ুয়া, তাই তাদের হাতে হাত খরচের বেশি টাকা সেইভাবে থাকে না, যে কারণে তারা চায় যে একটু কম বাজেটের মধ্যে কোনো হোটেল। কিন্তু পিক সিজন যেটা হয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে দীঘার মতো জায়গায় ওই রকম সামার সিজনে সত্যি হোটেল পাওয়া একটু দুষ্কর ব্যাপার। তার উপর যদি সস্তার হোটেল হয় তাহলে তো আরও সমস্যা। তো যে কারণে তারা খোঁজা শুরু করে এবং অবশেষে একটি হোটেল তারা পায়, যেখানে অনেকটাই সস্তায়, মানে তুলনামূলক অন্যান্য হোটেলের থেকে সস্তায় একটি হোটেল পায়। হোটেলটি দেখে তাদের মোটামুটি বেশ পছন্দই হয়ে যায় এবং এখান থেকে সি বিচও খুব বেশি দূরে নয়, সে কারণে তারা সেখানে চেক ইন করে। এরপরে তারা সমুদ্রে স্নান করে খাওয়া দাওয়া সেরে যথারীতি একটু রেস্ট নেয়। তারপরে সন্ধ্যাবেলা একটু ঘুরে এসে সেই সময় একটু চিল্ড পার্টিতে বসে, অর্থাৎ বুঝতেই পারছো ইয়ং জেনারেশন যেটা হয়ে থাকে। তো রাতের দিকে একটু তাদের পার্টি চলে। তখন পার্টি শেষ হতে হতে বেশ মাঝরাত। তো যথারীতি তাদের প্রত্যেকেই একটু নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ে প্রত্যেকেই। হঠাৎ করেই তারা দরজায় একটি আওয়াজ পায়, দরজায় যেন কেউ কড়া নাড়ছে। তো প্রথমে তারা অতটা গুরুত্ব দেয় না, এত রাতে কে বা দরজায় নাড়াবে। আবার অনেকে ভাবে যে তারা নেশা করে আছে, যে কারণে হতে পারে যে তারা আওয়াজ ভুল শুনেছে বা তাদের মনের ভুল। তো তারা যথারীতি আবার যেরকম শুয়ে পড়ছিল সেইভাবেই শুয়ে থাকে। কিন্তু ক্রমশ সেই আওয়াজটি বাড়তে থাকে। এরপরে হঠাৎ করেই দেখে দরজার মধ্যে দুমদুম করে আওয়াজ হচ্ছে, যেন কেউ বাইরে থেকে দরজায় ঠক ঠক করে আওয়াজ করছে জোরে জোরে, যেন কেউ তাদেরকে ডাকছে। তারা চমকে ওঠে প্রত্যেকে। উঠে তারা লাইট জ্বালে এবং একজন দরজাটা খোলে। দরজা খোলার পর তারা দেখে সেই লনে কেউ নেই। তখন মাঝরাত, সবাই শুয়ে পড়েছে এবং সেই যে লনটা অর্থাৎ বারান্দাটা, সেটা পুরোপুরি নিস্তব্ধ এবং অন্ধকার। এবং এই যে বারান্দাটা ছিল সেটা এতটাই একেবারে নির্জন যে দেখলে মাঝরাতে সত্যি ভয় পেতে হয়। কারণ এই লনের মধ্যে আর একটা রুমও ছিল না যেখানে কোনো মানুষ ছিল। তারাই একমাত্র ওই বারান্দার একটি রুমে ছিল,
যে রুমটির রুম নাম্বার ছিল 303। তো যাই হোক, তারা দরজা বন্ধ করে আবার চলে আসে, এসে আবার শোয়। কিন্তু ঘটনা যেন পিছন ছাড়ে না। একটু পরে আবার সেই সেম দরজার আওয়াজ। এবার তারা একটু হলে ভয় পেয়ে যায়। তাদের সাহস হয় না দরজাটা খোলার। কিন্তু তারপরে যে ঘটনাটা ঘটে সেটা আরও সবাইকে চমকে দেয়। অসম্ভব কিন্তু এতটা রহস্যময় একটা ঘটনা, যেটা সেদিন রাতে এই 4টে মেয়ের ভিত পুরো নাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, যে শব্দটা তারা বাইরে থেকে পাচ্ছিল, যেন বাইরে থেকে কেউ তাদেরকে ডাকছে, কিন্তু তাদের দরজা খুলতে হয় না। দরজা না খোলা সত্ত্বেও ভিতরে ঢুকে পড়েছে এবং তাদের রুমের মধ্যে একটা চেয়ার রাখা ছিল। যথারীতি রাত তখন বাজে প্রায় 2:30। তারা দেখতে পায় সেই চেয়ারটি যেন দুলছে, অর্থাৎ সেই চেয়ারে মনে হয় কেউ যেন বসে আছে। এরপরে তারা স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যায় এবং তারা লাইট আবার জ্বালানোর চেষ্টা করে, কিন্তু তখন দেখে লাইট আর জ্বলছে না রুমে। তারা স্বাভাবিকভাবেই হোটেলের যে লোক ছিল তাদেরকে ফোনে করার চেষ্টা করে, কিন্তু তাদেরকে ফোনে পায় না। এতটা রাতে হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে। এরপরে অদ্ভুতভাবে খাটের তলা থেকে তারা একটা শব্দ শুনতে পারে। কেউ যেন খাটটা ধরে নাড়াচ্ছে। আর এটার পর 4জন মেয়ে রীতিমতো একে অপরকে জড়িয়ে ধরে খাটের উপরে বসে থাকে। কাউয়ের সাহস হয় না যে খাটের নিচে কি আছে দেখার, এবং এটাই স্বাভাবিক। এতটা রাতে এরকম যদি একটা হোটেলের রুমের ভিতরে এরকম পরিস্থিতি হয়, তখন সত্যি ভয়ে যে কেউ পেয়ে যাবে। আর ঠিক তখনই একটা আশ্চর্য ঘটনা ঘটে। একটু আগে তারা লাইট জ্বালানোর চেষ্টা করেছিল, কিন্তু লাইট জ্বলছিল না। তারা ভেবেছিল যে হয়তো কারেন্ট চলে গেছে, কিন্তু হঠাৎ করেই তারা দেখে সিলিংয়ের পাখাটি ঘুরছে, অথচ কোনো লাইট জ্বলছে না। তো এটা দেখার পর তাদের আরও ভয় আসে। তারা কি করবে কোনো বুঝতে পারে না, এবং যথারীতি খাটের তলা থেকে যেন একটা গোঙানি শব্দ ভেসে আসে। এই শব্দটা তাদের কানের মধ্যে গিয়ে বাজে, এবং এই 4জনের মধ্যে একটি মেয়ে ছিল একটু সাহসী, যে এত কিছুর পরও সাহস করে সে যথারীতি নিচে নামে এবং খাটের তলায় মুখ বাড়ায়। এবং এই মুখ বাড়ানোর সাথে সাথে সে যেটা দেখে এবং যেটা তার সাথে ঘটে, সেটার পর থেকে আমার মনে হয় না যে আর কেউ এই হোটেলের এই 303 নম্বর রুমে যাওয়ার কোনো সাহস দেখাবে বলে। সে যখন খাটের নিচে দেখে, তখন দেখে যথারীতি রক্তমাখা একটি হাত এবং একটা অদ্ভুত ফেস, যে ফেসটা ঝাপসা কিন্তু যেন তার চোখগুলো জ্বলছে। এরকমই একটি অদ্ভুত ছায়া শরীর যেন তার দিকে এগিয়ে আসছে, এবং তার হাতটি তার মুখের উপরে আঁচড়ের মতো পড়ে। তার মুখ ছুঁড়ে যায় এবং মুখ থেকে ব্লিডিং হওয়া শুরু হয়, এবং সে চিৎকার করে ওঠে। তখন বাকি যে 3জন ছিল তারা তাকে ওখান থেকে নিয়ে আসার চেষ্টা করে, এবং তারপর তাদের সাথেও যে অদ্ভুত ঘটনাটা ঘটে সেটাও একটা হাড় হিম করা ঘটনা। তাদের প্রত্যেককে রীতিমতো কেউ যেন ঘুষি মারছে মুখের মধ্যে, এবং তাদের চোখের নিচে কালশিটির দাগ পড়ে যায়। তারা চিৎকার করতে থাকে, কিন্তু দরজা খোলে না, যেন কেউ জোর করে দরজা আটকে রেখেছে। এরপরে তারা ঠাকুরের নাম নিতে শুরু করে। বেশ কিছুক্ষণ চলে এইভাবে ছায়া শরীরের সাথে মানবের যুদ্ধ। রাত ক্রমশ ভোরের দিকে এগোতে থাকে। তারা কি করবে বুঝতে পারে না। তাদের যেন কেউ টেনে ছুঁড়ে হেঁচড়ে ফেলে দেয়।
তারা মেঝেতে গড়াগড়ি খেতে থাকে, তবু তারা হাল ছাড়ে না। বেশ কিছুক্ষণ ঠাকুরের নাম নেওয়ার পর অবশেষে যেন পরিবেশটা একটু শান্ত মনে হয় তাদের। তারা আস্তে আস্তে দরজার দিকে এগোতে থাকে ঠাকুরের নাম নিতে নিতে। এরপরে তারা দরজাটি খোলে। তারা যখন দরজাটি খুলেছিল তখন যথারীতি ভোর হয়ে গেছে, মানে ভোরের আলো সদ্য ফুটছে। এরপর তারা দৌড়ে আগে নিচে যায়। নিচে গিয়ে ম্যানেজারকে সব কিছু ঘটনা তারা জানায়, কিন্তু আশ্চর্যভাবে ম্যানেজার এই সব কিছু জাস্ট ডিনাই করে যায়। সে কোনো কিছু স্বীকার করতে চায় না এবং বলে এগুলো তাদের হতে পারে মনের ভুল, এরকম কোনো কিছু হতেই পারে না। তারা যখন রীতিমতো ম্যানেজারের সাথে চ্যালেঞ্জ করে এবং বলে যে আমরা থানায় যাব, তখন ম্যানেজারের যে দুর্ব্যবহার তাদের প্রতি সেটা প্রকাশ পায়। ম্যানেজার তাদের রীতিমতো খারাপ ব্যবহার করে এবং তাদের লাগেজ ছুঁড়ে ফেলে দেওয়া হয়। এরপরে তারা ওই হোটেল থেকে বেরিয়ে আসে এবং বেরিয়ে তারা বাস ধরে সবার আগে আসে কলকাতায় এবং এসে লালবাজারে গিয়ে সমস্ত ঘটনা তারা জানায় পুলিশের কাছে। পুলিশ স্টেশনে তারা রিপোর্টও লেখায়, কিন্তু ম্যানেজারের সাথে কথা বলে পুলিশ কোথাও গিয়ে একটা সেটেল হয়ে যায়। ব্যাপারটা নিয়ে আর বিশেষ কিছু কথাবার্তা এগোয় না এবং ম্যানেজার জানায় যে এগুলো সামান্য কোনো ঘটনা, হতে পারে তাদের মনের ভুল, এরকম কিছু এই হোটেলে নেই, তারা এটা দাবি করে। তারপরে এই ঘটনা ওখানেই ধামাচাপা দিয়ে দেওয়া হয়। কিন্তু এই ঘটনা এখানেই ধামাচাপা পড়ে যায়নি। এই ঘটনা ছড়িয়ে পড়েছিল দীঘার এলাকাবাসীদের থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গে এবং একটি নামী নিউজ চ্যানেলও এই হোটেলটিকে নিয়ে কিন্তু নিউজ কভার করেছিল। রুম নম্বর 303-এর আশেপাশেও যাচ্ছেন না হোটেলের পুরনো কর্মীরা, বরং ওই রুমের কথা জিজ্ঞেস করলে ভয় পিঠ টান দিচ্ছেন। সব জায়গায় ছড়িয়ে পড়েছিল এই হোটেলটির ভৌতিক ঘটনা সম্বন্ধে এবং শুধু তাই নয়, এই হোটেলের লোকেরাই ওই 303 নম্বর রুমের আশেপাশেও যেতে ভয় পেত। তারা যদি ওখানে যেত দৌড়ে পালিয়ে আসতো এবং সন্ধ্যার পর কেউ ওখানে পা রাখারও সাহস পেত না এবং দিনের পর দিন ওই রুমটি বন্ধ হয়ে পড়ে থাকতো। কোনো পর্যটক যদি আসেও তাহলেও ওই ফ্লোরটিতে কোনো রুম পেতেন না, যা থাকার তারা উপর নিচে থাকতো, কিন্তু ওই লনটি পুরো ফাঁকাই থাকতো। কিন্তু কী এমন ঘটেছিল সেখানে যার ফলে এই রকম ঘটনা ঘটে চলেছে সেখানে? এবার বলবো সেই ঘটনা। এই ঘটনার বেশ কয়েক বছর আগের কথা। সেই হোটেলেই ঘুরতে এসেছিলেন এক ট্যাক্সি ড্রাইভার। তো স্বাভাবিকভাবেই তিনি এসে ওঠেন ওই হোটেলের 303 নম্বর রুমে। পরদিন সকালবেলা যখন নাকি হোটেলের লোকেরা অনেক ডাকাডাকির পরেও তাকে কিছুতেই পায় না বা তিনি দরজা খোলেন না, তখন তারা দরজা ভেঙে ওই ঘরে ঢোকেন এবং দরজা ভেঙে ঘরে ঢোকার পর তারা সেই ড্রাইভারের ঝুলন্ত দেহ দেখেন ওই রুমে। হ্যাঁ, তার মধ্যে কি চলছিল বা কি ছিল সেটা হয়তো কেউ জানে না, কিন্তু ভোরবেলা তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই রুমেরই সেই সিলিং ফ্যান থেকে। তো বুঝতেই পারছেন যে হয়তো তার মনেও কোনো আশা আকাঙ্ক্ষা অতৃপ্তি কিছু তো জমেছিল, যে কারণে তার সেই অতৃপ্ত আত্মায় ঘুরে বেড়ায় এই 303 নম্বর রুমের ভিতরে এবং সিলিং ফ্যানের মধ্যে আজও যেন তার আত্মাটি ঝুলে আছে। সেই কারণে ওই রুমে যদি কেউ ওঠে তবে স্বাভাবিকভাবেই সেই আত্মার প্রকোপ পড়ে গিয়ে তাদের উপর, যে কারণে অবশ্যই এই রুমটিকে এড়িয়ে চলবেন। অবশ্যই দীঘা ঘুরতে যান, কিন্তু অবশ্যই সাবধান। যদি আপনি 303 নম্বর রুম নিচ্ছেন তাহলে একটু যাচাই করে নিন। যাই হোক, এসবের পরেও সব কিছু সেটেল হয়ে গিয়ে ধামাচাপা পড়ে যায়। যথারীতি রমরমভাবে হোটেল আবার চলতে থাকে, কিন্তু হোটেলের মালিকও বুঝেছিল যে এখানে কিছু আছে, আর সেই কারণেই
হোটেলটিতে তারা কিন্তু পুজো অর্চনা করিয়েছিল ঠাকুরমশাই ডেকে। যথারীতি তার ফুটেজও আপনার পেয়ে যাবেন সেই নিউজ চ্যানেলের ফুটেজটিতে। তো যাই হোক, ভিডিওর প্রাইভেসির কারণে আমি হোটেলের নাম এবং সেই সমস্ত তথ্য সরাসরি আমি দিতে পারছি না। কেউ যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা আমাকে পার্সোনালি মেল পাঠাতে পারেন। এরকমই অনেক রহস্য, অনেক ঘটনা আমাদের সারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সবটা হয়তো সেভাবে প্রকাশ পায় না। এই শনিবার থাকছে আপনাদের জন্য একটি হাড় হিম করা ভৌতিক রহস্য, যেটা শোনার পর হয়তো আপনাদেরও রাতের ঘুম উড়ে যেতে পারে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নেক্সট ভিডিও আসছে খুব শীঘ্রই।